এই যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন ব্যক্তি আর মৃত্যু ঘটলো, কিন্তু মারা গেলেন। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আসলে মেট্রো রেলের তত্ত্বাবধান কি ঠিকমতো হচ্ছে কিনা, যে ধরনের গ্যারান্টি দেওয়া কথা ছিল সেই গ্যারান্টিগুলো আসলে কার্যকরী আছে কিনা, এবং না থাকলে তাদেরকে প্রশ্ন করা, তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া, সেই কাজগুলো সরকার করছে কিনা। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারকে আমরা দেখেছি ৫ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। একটি মানুষের জীবনের মূল্য কি ৫ লাখ টাকা? আপনার শেষ প্রশ্নটার উত্তরটা আগে দিই, একদমই না। ৫ লক্ষ টাকা কি ৫ কোটি টাকাও এই কষ্ট দূর করার জন্য এনাফ না। ফজল কবির খান কিন্তু ওইখানেই দাঁড়িয়ে বলেছে প্রাথমিকভাবে, আমার মনে হয় প্রাথমিকভাবে ওয়ার্ডটা প্রেস থেকে যা হয় প্রাথমিকভাবেই হয়, এরপরে আর কোনো কিছু আমি শেষ করছি। আমার মনে হয় না যে এটা মানে, যেহেতু হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স যারা কিন্তু মানে তাকে যে দুইটা মিনিস্ট্রি দেওয়া হয়েছে, তো ওয়েল পারফর্মড একটা মিনিস্ট্রি, এবং আমি মনে করি যে সে এটাকে যথেষ্ট সিরিয়াসলিভাবেই নিয়েছে, সরকারও এটা যথেষ্ট সিরিয়াসলিভাবে নিয়েছে। এগেন আমি বলি যে ৫ লক্ষ টাকা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। উনি বলেছে যে রেলে যদি কেউ মেট্রো রেলের ওনার যাবতীয় জিনিস মেট্রো রেল বহন করবে, এবং ওনার পরিবারের কেউ যদি মেট্রো রেলে কাজ করতে চায় সেই জায়গায় ওপেন আছে। এটা প্রাথমিক। এরপরে কি কি ক্ষতিপূরণ লাগবে সরকার পরিবারের দায় অবশ্যই নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রথম কোশ্চেনটাই যদি আসি, দেখেন এই মেট্রো রেল যেভাবে বানানো হয়েছে, যারা বানিয়েছে, এটা নিয়ে হাজার হাজার রিপোর্ট কিন্তু হয়েছে লাস্ট মেট্রো রেল আসার পর থেকে। তো এদিকে না যাই, অবশ্যই যেসব কোম্পানি, যেসব এজেন্সি এটার সাথে জড়িত ছিল তাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে। আজকে নিউজে অলরেডি এসেছে যে জাপানের যারা এটার সাথে জড়িত ছিল তাদের সাথে কথা হচ্ছে, টেকনিক্যাল ইস্যুসগুলো দেখা হচ্ছে। হয়তো একজন ইঞ্জিনিয়ার আমার চেয়ে ভালো এটার উত্তর দিতে পারে টেকনিক্যালিটিসের দিক দিয়ে, কিন্তু অবশ্যই সরকার এটা খতিয়ে দেখবে যে এটা কেন হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, স্পেশালি এই টাইমে এসে। আগেও একবার ঘটেছে। সরকার কোনোভাবে এটার থেকে দায় এড়াচ্ছে না, সরকার খতিয়ে দেখছে, এবং যারা যারা রেসপন্সিবল, ইভেন সরকারের মধ্যেও যদি কারো রেসপন্সিবিলিটি থাকে, সরকার এটা অবভিয়াসলি তাদেরকে কাট করে দাঁড় করাবে। ওকে, কিন্তু ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা নয়, নিঃসন্দেহে এটা বাড়ানো উচিত, কারণ সরকারি আমি তো বলছি যে এটা ব্যয় হয়, যে ব্যয়গুলো অনেক সময় প্রয়োজনীয় না, অনেক সমালোচনা হয় যে বিদেশ যাত্রায় যে ব্যয় হয়, সেই জায়গায় এই পরিবারকে আমি মনে করি যে অ্যাটলিস্ট ১ কোটি টাকা মানে এটা দেখেন, আপনি ১ কোটি, আপনি ১০ কোটি দিলেও এই কষ্ট পূরণ হবে না। এটা আমি কোনো একটা ট্রানজাকশন জায়গায় এটা আনতেই পারবো না। আপাতত যেহেতু একজন মানুষের মৃত্যুর সময় কিন্তু প্রচুর পরিমাণ, মানে প্রচুর খরচেরও ব্যাপার আছে, এটার জন্য বলছি যে প্রাথমিকভাবে এটা দেওয়া হয়েছে, সরকার এটাকে হ্যান্ডেল করছে। সামনে আরো কি দেওয়া হবে সেটা তো আমরা দেখতেই পাবো। আপনি নিজেও জানেন যে তথ্য উপদেষ্টা হাফিজ আলম একটি কথা বলেছেন, তিনি বলেছেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে, সবাই কোট করছে, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। এরকম একটা সংঘাতের আশঙ্কা সরকার যেহেতু করছে, তাহলে এটা মোকাবেলার জন্য সরকারের প্রস্তুতি কতটুকু? দেখেন, উনি যে বক্তব্যটা দিয়েছে এটা কিন্তু উনি মানে বাংলাদেশের হিস্ট্রি দেখেই বলেছে। নির্বাচনের সময় তো বহুত মানে ইনার পার্টি কনফ্লিক্টও তো প্রচুর হয়, তাই না? এবং এটা ব্যাটল করার জন্য অবভিয়াসলি দেখেন আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেকটুকু সজাগ হয়েছে, আর্মি আছে, বিজেপি আছে এখন, সো যথেষ্ট পরিমাণ না হচ্ছে। আমি বলবো না যে এখনো পর্যন্ত পুরো জিনিসটা পারফেক্ট। অবভিয়াসলি আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি অবস্থায় আসলে এই বাহিনীগুলোকে পেয়েছি। ১.৫ বছর মাত্র হলো, পুরোপুরি ১.৫ বছর আসলে ঠিক মতো হয়নি, কিন্তু তার থেকে আমি বলবো অনেক বেটার। যতটুকু ক্যাপাসিটি ছিল তার চেয়ে অনেক বেশি এখন অ্যাক্টিভ আছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। অবভিয়াসলি ঘটনা ঘটবে না তা না, কিছু কনফ্লিক্ট হবে, কিছুই হবে, কিন্তু সেটা ডিফেন্ড করার জন্য আমার মনে হয় সরকার যথেষ্ট পরিমাণ প্রস্তুত মনে করছেন আপনি। সামান্তা শারমিন, আমি আপনার কাছে আসি যে আপনি কি মনে করেন যে আসলে সরকারের প্রস্তুতি যথেষ্ট আগামীতে যে সংঘাতে যে আশঙ্কা আছে সেটা মোকাবেলার জন্য? এই প্রশ্নটা রাখছে, এবং পাশাপাশি আরেকটি কথা আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে যে জামায়াত ইসলামের যে একটা দূরত্ব এখন আমরা দেখতে পাচ্ছি, এই দূরত্বটাকে একটু খুলে বলবেন যে আসলে কোনো কারণ আছে কিনা, যে বিশেষ কোনো কারণ আছে কিনা এই দূরত্বের? ধন্যবাদ আপা। আমার কাছে মনে হয় না যে সরকার কোনোভাবেই প্রস্তুত। আমি কয়েকটা ভাগে বলি। এক হচ্ছে প্রতিষ্ঠান, দুই হচ্ছে তার ইন্টারনাল যে ইন্টেনশন, আর তিন হচ্ছে জনগণের এই মুহূর্তের জনগণকে রেডি করা।
ইন্টেনশনের জায়গায় আমি প্রতিষ্ঠানগুলো আসি, প্রতিষ্ঠানগুলো রিফর্ম হয় না, এক কথায় শেষ। প্রতিষ্ঠানগুলো একটা প্রতিষ্ঠানও রিফর্ম হয় নাই, এবং পুরো ঐকমত্য কমিশন কাজ করছে শুধুমাত্র সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার কিয়দংশ, নাথিং এলস, নাথিং এলস। আমরা উই উইটনেস দ্য হরফাইং সিচুয়েশন অফ কনসেনসাস কমিশন উইথ আওয়ার ওন আইজ। এবং এই কনসেনসাস কমিশনে অন্য কোনো কিছু নিয়ে আলাপ করলে বাংলাদেশের মানুষ কিচ্ছু বলতো না, কিচ্ছু বলতো না। এবং স্বাস্থ্য সংস্কার নিয়ে আলাপ করতে বসলে আপনি যত বছর আলাপ করতেন, এবং যদি এই কনসেনসাস কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র সাথে না নিয়ে যদি শ্রেণী পেশা ভেদে জনগণ যেভাবে গণঅভ্যুত্থানে নেমে এসছে তাদেরকে সাথে নিয়ে আলাপ করতেন, তাহলে এই কনসেনসাস কমিশন কত বছর আলাপ করতো, কেউ কিছু বলতো না। আলাপটা তখনই এসছে যখন 72 ঘন্টার মধ্যে নির্বাচনের আলাপের দিকে নিয়ে গেছে বাংলাদেশকে 5 আগস্টের পরে। আলাপটা তখনই এসছে যখন শুধুমাত্র সংবিধান সংস্কার এবং হচ্ছে শুধুমাত্র নির্বাচন সংস্কারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের কিয়দংশ নিয়ে আলাপ হচ্ছে। তার মানে হচ্ছে এটা পরিষ্কারভাবে পাওয়ার ভাগাভাগির একটা, শক্তি সামর্থ্য ভাগাভাগির একটা লড়াই। এইটা দেখে বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। এইটার জন্য আমি বলবো যে এখানে পুরোটাই আমি বলবো যে ব্যবস্থা সংস্কারের বা প্রতিষ্ঠান সংস্কারের কোনো উদ্যোগ এই কনসেনসাস কমিশন থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল না। সরকার নিল না কেন তাহলে? আমার কাছে যেমন হয় এটা আমি আসছি, আমার মনে হয় যে ইন্টেনশনের জায়গাটা আসি। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে দেখতে হবে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, বাট বিপ্লবী সরকার না হয়ে এটা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার উইথ এ রেভলিউশনারি ক্যারেক্টার। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইটা একটা রেভলিউশনারি ক্যারেক্টারে যাওয়ার কথা ছিল। যে আমরা কনসেনসাসে আসছি, ছাত্ররা করে নাই, ছাত্ররা মানে সরকার গঠন করতে পারতো, করে নাই, যেটা বারবার বলা হয় যে আপনারা তো সময় পাইছেন, করেন নাই কেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা করা হয় নাই, তার মানে কি যে রেভলিউশনটা কি আপনার দরকার নাকি দরকার না? সাংবিধানিক রেভলিউশন বিপ্লব, যদি আমরা বিপ্লব এবং গণঅভ্যুত্থান বিপ্লব হয়েছে কিনা নাকি হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যারা আসলে তাত্ত্বিক জায়গায় যদি আমরা না যাই, হ্যাঁ, যদি আমরা গণঅভ্যুত্থানের যে প্রাপ্তি সেই জায়গা থেকেও যদি আমরা কথা বলি, একদম পরিষ্কারভাবে বলি, আমার বাংলাদেশে এখন যদি ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ দরকার, তাহলে ন্যূনতম আপনার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চেঞ্জ করে ফেলতে হবে। আপনার যা কিছু আপনার সরকারের রাষ্ট্রের আছে এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আপনি ন্যূনতম, ভাই আমি বলি, আমার বাংলাদেশে একটা মা যে তার সুচিকিৎসা পায় না, গর্ভকালীন সুচিকিৎসা পায় না, এটাও তো আমার রাষ্ট্রের দোষ। তাহলে এগুলা, হ্যাঁ, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান করার জন্য আপনার ভিতটা কি? এখন সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই যে বিপ্লব কোনটাকে বলতেছে, আপনার যখন এই যে প্রশাসনিক সংস্কার, আপনি যখন প্রতিষ্ঠানগুলো সংস্কার করবেন, এইটাই বিপ্লবী ফরম্যাটে চলে যাবে, কারণ এটা করতে দিচ্ছে না কেউ। এখন দেখছেন না, এটা করতে দিচ্ছে না কেউ। তাহলে এখন সংস্কারটা আসলে দরকার ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট উইথ রেভলিউশনারি ইন্টেনশন। এখন রেভলিউশনারি ইন্টেনশন তার আসলে নাই। ইন্টেনশনের জায়গায় আমি মনে করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব, এটা সবার কথায় পরিষ্কার, বারবার ধর্ম উপদেষ্টাও সেদিন বলেছেন যে আমরা এক মুহূর্ত থাকতে চাই না এখানে। কিন্তু আমি মানুষের জন্য এতদিন পরে কাজ করার সুযোগ পেয়েছি, হাসিনার আমলে কোনো কিছুই বলতে পারিনি, এখন কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আরো আপলিফটিং হওয়ার কথা না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিলাক্টেন্সি। এইটা এখানে ইন্টেনশনের ঘাটতি আছে, বরঞ্চ এইটা শুধুমাত্র একটা তত্ত্বাবধায়কের রূপে এটা বিভিন্ন জায়গায় আসছেও যে তত্ত্বাবধায়কের রূপে আসতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, এইটাকে ওই দিকেই আসলে ধাবিত করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ভোটার এন্ড দ্য সিভিলিয়ান রিফর্ম, এইটা ঘটে নাই আসলে। যেমন ধরেন যে আমাদের ভোটাররা আসলে কিভাবে ভোটকে কল্পনা করেন, এইটার পিছনে শুধুমাত্র মানে কোনো একটা স্টেক হোল্ডার এটার বিষয়ে ভালো ভূমিকা নিতে পারবে না, সব স্টেক হোল্ডারকে নিতে হবে, রাজনৈতিক দল, গভর্নমেন্ট এবং হচ্ছে রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে তাদেরকে ভোটের ব্যাপারে টাকা দিয়ে যে ভোট কেনা যায় এই জিনিসটা বন্ধ করতে হবে।